গুড মর্নিং। আর একটা নতুন দিনের শুরু। গত এখন আমাদের চলার পথ এরকম। এখন আমাদের পথে হচ্ছে এই অবস্থা। গুড মর্নিং। আর একটা নতুন দিনের শুরু। গতকাল বিকেলে 3টার সময় আমরা এসেছি থ্যাংগংয়ে। আমরা রাতে এখানেই ছিলাম। আজকের দিনটা এবং আজকের রাতটা আমরা এখানেই থাকবো। আমরা এখন ব্রেকফাস্ট করব। সকাল 7:30 বাজে, অক্টোবরের 17 তারিখ। আজকে 7:30 বাজে আমরা এখন ব্রেকফাস্ট করব সবাই মিলে। ব্রেকফাস্ট করে 8টা সাড়ে 8টার দিকে আমরা বের হয়ে যাব অ্যাক্লিমেটাইজেশনের উদ্দেশ্যে। প্রায় 500 মিটার উপরে উঠব, যাতে নেক্সট স্টেশনে যেয়ে আমাদের বডি অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে পারে। আর যে লজটাতে আমরা ছিলাম তার ডাইনিংটা অনেকটা এরকম বাইরে থেকে, আর ঘরগুলো হচ্ছে এরকম। প্রচুর নানান দেশি বিদেশি গেস্ট ছিলেন, তারা বের হয়ে গেলেন আজকের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমার চেহারার বর্তমান অবস্থা যেরকম হওয়ার কথা অনেকটা সেই রকমই। ঠান্ডা লেগেছে সবারই, সর্দি কাশি আছে, বাট মোটামুটি সবাই সুস্থ আছে। সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সামিউল, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। সামিউল, আজকে আমাদের ট্রেকিং এর 6th ডে, মানে 11 তারিখ রাত্রেবেলা, 11 তারিখ ভোরবেলা আমরা বের হয়েছিলাম। 12 তারিখে আমরা পার্সিয়ালি জিপে এসে তারপরে ট্রেকিং শুরু করি। আজকে আমরা এসেছি, কি যেন নাম জায়গাটা, মানে গতকাল আমরা বিকেলে এসেছি এই জায়গাটাতে। হ্যাঁ, আজকে আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে। এখন আমরা প্রায় 500 মিটার উপরে উঠবো। সো সব মিলে আপনার কেমন লাগছে? সব মিলিয়ে অ্যাকচুয়ালি ফিলিংটা অসাধারণ। হ্যাঁ। আর এটা তো ধরেন কি যে এত হাই অ্যালটিটিউডে এটা আমার প্রথম জার্নি। হ্যাঁ, তো কিছুটা তো স্ট্রাগল আমরা ফেস করছি, শুধু আমি একা না, তা তো সবারই। হ্যাঁ, আমাদের যে টিমটা আছে, টিমের সকলেই এই স্ট্রাগলটা ফেস করছি। তো দেখা যাক সামনে কি হয়। ইনশাল্লাহ। Hope for the আর best. আর কয়দিন? 17, 18, 19, 20, 21, 3-4 দিন বাকি। জি। ইনশাল্লাহ। ঠিক আছে সামিউল, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। হ্যাঁ, রেডি। একটু পানি দরকার, আসুন পানি নেই। এইখানে তো পানি বরফ হয়ে গেছে। ও রে, ও, আর এই জায়গায় দাই তোরা হটো, এখানে বরফের একটা চাই পড়ে আছে। আমরা কিন্তু মাত্র 4334 এরকম অল্টিটিউডে আছে। তাই হ্যালো, গুড মর্নিং। আসাদ ভাই, কি অবস্থা? আসাদ ভাই, কি অবস্থা? আমি ফার্স্টে মনে করছিলাম যে হয়তো 3-4 ডিগ্রি সেলসিয়াস হইব। বালতির পানি দিয়ে খেতে মনে হলো শালা আইসের রাজ্যে চলে এই যে আমরা আগামীকাল যাব হচ্ছে খারে থেকে খুব সম্ভবত আমরা আইস, মানে স্নো লাইন পেয়ে যাব। হ্যাঁ, পুরোটাই আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের দিকে আস্তে আস্তে ওদের ট্রি লাইন অলরেডি খতম হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন স্নো লাইন দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। সমান্তরাল একটা রাস্তা বরাবর বা একটা দাগ বরাবর আমরা দেখতে পাচ্ছি স্নো শুরু হয়ে গেছে। তার নিচে কোনো স্নো নেই। ঠিক আছে, স্নো লাইনটা থেকে শুরু হবে আমাদের যাত্রা, যেটা আমরা খারাতে পাবো। তো আজকে আমরা যাচ্ছি অ্যাক্লিমেটাইজেশনে। আমরা আজকে এখানেই থাকছি, কিন্তু উচ্চতার সাথে শরীরটাকে একটু মানিয়ে খাপ খাওয়াই নেওয়ার জন্য নেওয়ার যাচ্ছি, জন্য। যাতে এর পরের দিন যখন আমরা 1000 মিটার ক্লাইম্ব করবো আমাদের বডি সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারে। আমরা কথা বললাম এতক্ষণ আমাদের ডেপুটি লিডার কামরুলের সাথে। থ্যাংক ইউ কামরুল। আজকে আমরা অ্যাক্লিমেটাইজেশন করতেছি। জি ভাই। আমরা এই পথ দিয়ে টপে যাব এই পাহাড়ের টপে উঠবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সবাই যার যার পেজে উঠবেন, জি যার যার মতো করে উঠবেন, জি যার যার ডেস্টিনেশন পর্যন্ত উঠবেন। জি এখানে আর কেউ গাইড করবো না, কারণ রাস্তা একটাই, জি স্লো অ্যান্ড স্টেডি উইথ সেফটি।
ইনশাল্লাহ যেখানে আপনারা পারবেন না মনে করতেছেন সেখানে বসে থাকবেন, ইনশাল্লাহ। আমরা নেমে আসার সময় নিয়ে আসবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কামরুল, আমাদের সাথে আসাদ, কামরুল আর 2 জন ট্র্যাকার আছে আরো পিছনে, ঠিক আছে? আর এদিকে হ্যান্ডসাম আমার বয় মোবাইলটা সামিউল। নিয়ে যাও টপে গিয়া কারি ছবি নিয়ে তোমার 17 তারিখ আজকে থাংনাক থেকে আমরা অ্যাক্লিমেটাইজেশন করছি। ওই যে আমাদের লজ দেখা যাচ্ছে। আমরা এখন অনেকখানি উঠে এসেছি। আমরা আজকে যাব হচ্ছে এই পাহাড়ের উপরে যতটুকু যাওয়া যায়। কেউ স্যার কেমন লাগতেছে? এই তো অসাধারণ। আমাদের জাহিদ ভাই আসতেছে। বেঁচে থাকো, বেঁচে থাকো। আমার তো অনেক খুশি লাগতেছে এখন, কারণ আমরা মোটামুটি একটা অ্যাক্লিমেটাইজেশন আমরা করে ফেলেছি। 400 মিটারের মতো আমরা উপরে উঠেছি। আমরা যে লেভেলে গতকাল রাত্রে ছিলাম, সেই গ্রামটার নাম আমরা সবাই ভুলে যাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। কি থাংনাং, থাংনাক গ্রামে। তো আজকে আমরা একটু পরে নেমে যাব, সেখানে লাঞ্চ করব, বিকালে সন্ধ্যায় আমরা সেখানে আড্ডা মারবো, চিল করব, আগুন পোহাবো। প্রচণ্ড ঠান্ডা, কনকনে বাতাস, চারদিকে বরফ। আমরা মোটামুটি স্নো লাইনের নিচে গোড়াতে এসে দাঁড়িয়েছি। আর আজকে রাত্রে থাকবো, কালকে সকালে আমরা চলে যাব খারে। আমরা কালকে খারেতে অ্যাক্লিমেটাইজ করব, পরশুদিন ট্রেনিং করব, অ্যাক্লিমেটাইজ করব। তারপরে কত তারিখে বস? 22 না 21 20। 20 তারিখে ভোরবেলা আমরা হাই ক্যাম্প, মেরাপিক হাই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হব। ধরেন আমরা মেরাপিক হাই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম ভোর 6টার সময়। আমরা যদি সফলভাবে মেরাপিক সামিট করতে পারি, তাহলে সামিট করে আমরা আবার এই কি যেন খারেতে ফিরে আসব পরের দিন সন্ধ্যার সময়। মানে 24 ঘন্টার একটা অমানসিক খেলা হবে। দোয়া করবেন যেন আমরা সফলভাবে করতে পারি, তার থেকেও বড় কথা যেন আমরা সবাই সুস্থভাবে ফিরে আসতে পারি। একদম শেষ বিকেলের আলোয় পাহাড়ের চূড়ায় সোনার আগুন লেগেছে। মানে এই ধরনের দৃশ্য আসলে কি যে বানায় ফেলে, কখন দিনের কোন বেলায় যে কি হয় ভাবা যায় না। আমরা জাস্ট আমাদের লজে বসে এইসব দৃশ্য দেখছি, বাট লজে আসাটাও একটা বিরাট কঠিন ব্যাপার। আর এই হচ্ছে দেখেন, মেঘ চলে এসছে, একটু পরে সন্ধ্যা নামবে। আজকে আমরা সারাদিন দিনের একটা অর্ধেক বেলা আমরা রেস্টেই ছিলাম আফটার লাঞ্চ। দুপুরে 1টার পর থেকে আমরা দিনের আগের বেলায় একটা পাহাড়ে উঠেছিলাম, প্রায় 600 মিটারের মতো উচ্চতা হবে, অ্যাক্লিমেটাইজেশন করার জন্য, অর্থাৎ অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যে। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো এই লজে। আগামীকাল আমরা চলে যাব খারে, তারপর শুরু হবে আসল খেলা। ঠান্ডা। I started loving my this চেহারা। এরকম ভয়ঙ্কর অবস্থা। এখন বোধহয় 3 দিন আমি এখনো গোসল করিনি, শেভ করা বাদ দিয়েছি 11 তারিখ বা 12 তারিখ থেকে। ইনফ্যাক্ট আজকে 17 তারিখ, আরেকটা দিন চলে গেল, এখন সন্ধ্যা 7:30। আরেকটা দিন চলে গেল আমাদের ট্রেকিংয়ে।
আমরা আগামীকাল সকালে এখান থেকে যাব খাড়ে। ভোরবেলা আমরা 6:30 6:30 মধ্যে বের হয়ে যাব। 6-7 ঘন্টার ট্রেকিং। খাড়ে যাব 18 তারিখ। 19 তারিখ আমরা খাড়ে থাকবো। 20 এবং 20 তারিখ সকাল থেকে ভোরবেলা থেকে 21 তারিখ সন্ধ্যা পর্যন্ত হচ্ছে আমাদের এই ট্রেকিং জীবনের, আমাদের বলতে আমরা যারা এখনো মানে 6000 মিটার প্লাস এখনো উঠিনি, তাদের ট্রেকিং জীবনে বা হোয়াট এভার পর্বতারোহণ জীবনে সবচেয়ে কঠিন এবং টাফ বললে তো টাফ আর কঠিন সেমই হয়, তারপরেও বলছি ডিফিকাল্ট টাইম, কমপ্লেক্স টাইম, চ্যালেঞ্জিং টাইম। শুভ সকাল 18ই অক্টোবর। আজকে 18ই অক্টোবর সকালবেলা দেখুন মেঘটা কীভাবে ভেসে বেড়াচ্ছে। আমাদের থাংনাং বাসের আজকে শেষ দিন ছিল। আমরা এখনই ব্রেকফাস্ট করে বের হয়ে পড়বো খাড়ের উদ্দেশ্যে। 18 তারিখে দুপুর নাগাদ আমরা খাড়ে পৌঁছবো। খাড়ে পৌঁছে আমরা আইস বুট, ক্র্যাম্পন ইত্যাদি পরে আমরা হাঁটার প্র্যাকটিস করব বরফে। দেখেন কি অবস্থা, জাস্ট সি। বরফে হাঁটার প্র্যাকটিস করব কিছুটা আজকে এবং কালকে। অ্যাক্লিমেটাইজেশন তো আছেই। কালকে 19 তারিখ, 20 তারিখ থেকে শুরু হবে আমাদের মূল অভিযান, মেরা পিক সামিট। দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। শুভ সকাল থাংনাং থেকে আমি এই ভিডিওটা আপলোড করব ব্রেকফাস্ট খেতে খেতে। আপনারা হয়তো দেখতে পারবেন, হয়তো দেখতে পারবেন না, কারণ ইন্টারনেটে বেশিক্ষণ থাকবে না। শুধু এই দৃশ্যটা দেখানোর জন্যেই আমি চেষ্টা করছি। আহা হা হা হা, কী দৃশ্য, কী দৃশ্য! ভোরের আলোতে পাহাড় কেমন হয়ে গেছে। আর এই দিকটায় দেখেন, এই নিয়ে পথ চলছি আমরা থাংনাং থেকে। এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করে খাড়েতে। এখন সকাল 7:35 বাজে। আমরা জাস্ট 10 মিনিটের হয়নি, আমরা পথ চলা শুরু করেছি। একটু চারদিকে দেখলেই দেখতে পারবেন কীরকম নিষ্ঠুর, রুক্ষ, প্রাণহীন পাথরে পথ বেয়ে আমরা যাত্রা শুরু করেছি আজকে। গতকাল পর্যন্ত আমরা কিছু গাছ দেখেছিলাম মানে পরশুদিনের যাত্রায়, কিন্তু আজকে একেবারেই কোনো ট্রি লাইন নেই, বরং একটু পরে আমরা হয়তো স্নো লাইনে পৌঁছবো, অর্থাৎ বরফের মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হবে। এই আমাদের পথ, যে পথ দিয়ে ওই পাহাড়ের উপর দিয়ে আমরা উঠে যাব। আজকে আমরা খাড়ে পৌঁছাবো, আজকে রাত্রে আমরা খাড়ে থাকবো, কালকে সারাদিন আমরা খাড়ে থাকবো। সেখানে আমাদের প্র্যাকটিস হবে কিছুটা। পরশুদিন সকাল থেকে, অর্থাৎ 20 তারিখ সকাল থেকে আমাদের শুরু হবে আসল অভিযান, মেরা পিক সামিট অভিযান। পথটা দেখাবেন, টিপ দিনই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের চলার পথের অবস্থা। দেখেন কি সুন্দর আগুন লেগেছে পাহাড়ে, রূপালি। চারদিকে নিষ্ঠুর নিষ্প্রাণ পাহাড়, সূর্য উঁকি দিচ্ছে এই জায়গাটাতে। আর এই হচ্ছে আমাদের নিষ্ঠুর নিষ্প্রাণ পাহাড়ি পথ, যে পথ বেয়ে আমরা খাড়ের দিকে এগিয়ে যাব। এই হচ্ছে আমি, আমার চেহারার এই অবস্থা। পিছনে দেখেন কেমন সোনালি রঙের আলো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত নিষ্ঠুর, অদ্ভুত গম্ভীর, সব মিলে অপূর্ব অপূর্ব প্রকৃতি। ওই রুক্ষ পাথরের পথ পার হয়ে এখন আমরা কিছু ছোট ছোট সবুজ, এগুলো কি গাছ, এইসব গাছের সন্ধান পেয়েছি। ওই পথ বেয়ে এই পাহাড়টা পার হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ট্রি লাইন শেষ, রক লাইন শুরু। ছোট ছোট লতা গুল্মের মতন, গুল্ম ঠিক না, ঘাসের মতন
গাছ কিছুটা এখনো আছে এবং সামনে আমরা স্নো লাইন পাবো, বরফ পাবো। এখন প্রায় 8টা বাজে, দারুণ রোদ উঠেছে। উই আর ভেরি লাকি যে আমরা একদিনের অর্ধেক বেলা বাদে প্রত্যেক দিন আমরা সানি ডে পেয়েছি, রোদ পেয়েছি। শুধু একদিন অর্ধেক বেলা বৃষ্টি ছিল, কষ্ট হয়েছিল, সবার ঠান্ডা লেগে গেছে অল্প স্বল্প বৃষ্টিতে ভিজে। এই আমাদের পথ, এই যে সূর্য, এই যে 360 ভিউ, যেখান দিয়ে আমরা পথ পাড়ি দিচ্ছি। বিষয়ে তাই জাগে জাগে আমার প্রাণ, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। আবার ভীষণ নিষ্ঠুর প্রাণহীন রুক্ষ পাথুরে পথ নিয়ে আমাদের যেতে হবে ওই উপরে পাহাড়ে। ওই নিচে থেকে আমরা এখন পর্যন্ত উঠে এসেছি, উপরে উঠছি আর পাথর, নিষ্ঠুর পাথর ভাই, প্রাণহীন। সানগ্লাসটা না ভালো না, আপনার চোখে ইয়েও পড়ে গেছে। লাইট রিফ্লেক্ট করে। টুপি, হ্যাঁ। ওকে, আমার টুপি পরে গেছে, ওই যে আটকে আছে। থ্যাংক ইউ। আমরা পেলাম একটা অদ্ভুত জিনিস, একটা গ্লেশিয়ার। মাহি ভাই এখন আমাদেরকে বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করছেন। হ্যাঁ, গ্লেশিয়ার অনেক ধরনের হয়। হ্যাঁ। একটা হচ্ছে ভ্যালি গ্লেশিয়ার, যেটা ভ্যালির মধ্যে থাকে। জি, আর যেটা এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একেবারে হ্যাঁ, পপকর্নের মতো ফুলে ফুলে আছে, হ্যাঁ। এটাকে পপকর্ন বলা হয়। পপকর্ন গ্লেশিয়ার ইয়া, ভাই খাওয়া যায়? you can drink, you can eat, no problem. হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আপনার রাক্ষস হইতে হবে। আর ওই উপরে দেখতে পাচ্ছেন একটা গ্লেশিয়ার, হ্যাঁ, প্রায় ওটা কিন্তু 5-10 তলার মতো হবে, এত উচ্চতা। হ্যাঁ। ওই একবারে কোনায় কালো ওটার সাথে, ওটা হচ্ছে হ্যাঙ্গিং গ্লেশিয়ার। হ্যাঙ্গিং গ্লেশিয়ার। হ্যাঁ। একটা হ্যাঙ্গিং ভ্যালি গ্লেশিয়ার আর পপকর্ন গ্লেশিয়ার। আরেকটা হ্যাঙ্গিং গ্লেশিয়ারের আপনাদের উদাহরণ দিই। এই যে জি। দেখতে পাচ্ছেন জি। এখানে যেই গ্লেশিয়ারটা আছে, এটা হচ্ছে কুসুম কাংরু পাহাড়। এই পাহাড়ের গায়ে যেই গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঙ্গিং গ্লেশিয়ার। এখান থেকে যদি আপনার বরফ পড়ে এবং ধস হয়, হ্যাঁ। নিচে গ্রামে ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে, আদারওয়াইজ এটা অনেক দূরে। সো এটা খুবই রিস্কি হ্যাঙ্গিং গ্লেশিয়ার। চলেন আমরা এখান থেকে চলে যাই। চলেন ভাই। তো এই জন্য এই লেকটা অনেক মজার। এইটা একটা লেক, গ্লেশিয়ারের বরফ গলে বা হিমবাহের বরফ গলে এটা একটা লেক তৈরি হয়েছে। আপনাদের মনে আছে আমাদের প্রখ্যাত সাহিত্যিক জহির রায়হানের একটা গল্প, একটা উপন্যাস ছিল বরফ গলা নদী। এইটা না এক্স্যাক্টলি তাই, বরফ গলা নদী, হিমবাহ বা আরেকটা যেন কি বলছিলাম আমরা, বরফের সাগর না কি যেন, বরফের নদী। ওটা উপরেরটা। গলে গলে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এখানে এইটাই একমাত্র একটা নদী এই ট্যারেনে। দেখতে পারবেন যে আমার ছায়াটা যেখানে না, হ্যাঁ, 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 সেখানে হ্যাঁ। একটা পানির স্রোত ঢুকে যাচ্ছে পাথর। হ্যাঁ, হ্যাঁ। তারপর ওখানে কি কোনো পানি পাচ্ছেন? না, ওখানে হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেছে, এটা পাথরের নিচে হারিয়ে গেছে এবং এইটা অনেক দূরে গিয়ে আবার নদী তৈরি করেছে। এক্স্যাক্টলি। আমরা যে নদীটা যে নদীটা অনুসরণ করে করে আমরা এসেছি, সেই নদীতেই বোধহয় পানিটা পড়েছে যে। ওই নদীতে পড়েছে। এক্স্যাক্টলি। তো এটা খুব মজার একটা নদী। দারুণ ব্যাপার, বরফ গলা নদী, লিখেছেন জহির রায়হান। এই সেই লেক। আমরা কিন্তু প্রায় যেটাকে বলে স্নো লাইন, সেখানে প্রায় চলে এসেছি। এই যে দেখেন পাহাড়ের খাঁজে খাঁজে আমাদের পায়ের নিচে, পায়ের আশেপাশে বরফ জমে জমে আছে। আর এই যে ক্লাইম্বাররা কেউ যাচ্ছেন, আমরা যেমন যাচ্ছি, অনেকে ফিরছেন, নানা দেশের ক্লাইম্বার। আর এই হচ্ছে বরফ গলা নদী, ওদিক থেকে বয়ে আসছে।
এক অপূর্ব ব্যাপার, অপূর্ব। মানে আমি জানি না এই প্রকৃতির যে অবিশ্বাস্য সৌন্দর্য এবং বিস্ময়, সেটা বর্ণনা করার ক্ষমতা তো আমার নেই। কার যে আছে। হ্যালো, হাই, সো ইউ ডিড ইট, থ্যাংক ইউ, গুড লাক। সবাই সবাইকে উইশ করছে, গ্রেট করছে, অপূর্ব ব্যাপার। আমরা একটা ব্রেক নিয়েছি, প্রায় 1 ঘন্টা ট্রেকিং করেছি, কখনো রুক্ষ পাথরে, আবার এই যে দেখেন ছোট ছোট ঘাস গাছ এটাও রয়েছে। তো প্রকৃতি বা নেচার বিস্ময় তৈরি করে, অভিভূত করে, আরও কত কিছু করে। মানে আমি কীভাবে বলবো, আমি তো আর কবি না, সাহিত্যিক না, আমার শব্দ ভাণ্ডার, আমার ওয়ার্ড অফ স্টক, আমার ইমোশন প্রকাশ খুবই সীমিত। তবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা যে আমাদের এই অভিযানে আমরা যে শুধু প্রকৃতিকে অবলোকন করছি, বিস্মিত হচ্ছি তা না, প্রকৃতিকে আমরা পাঠও করছি। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমরা রোপ-4-এর সাথে, রোপ-4-এর যে যিনি কর্ণধার মাহি ভাইয়ের সাথে পথ চলছি। মাহি ভাইয়ের মাউন্টেনিয়ারিংয়ে একটা অ্যাডভান্স কোর্স করা, ট্রেনিং করা, ফলত উনি পাহাড়ের যে খুঁটিনাটি টেকনিক্যাল ব্যাপার, যেমন একটু আগে উনি গ্লেসিয়ারের কথা বললেন, পপকর্ন গ্লেসিয়ার, আরও 2 প্রকারের গ্লেসিয়ারের কথা বললেন। আমরা গ্লেসিয়ার দেখে বিস্মিত হতাম মাহি ভাই না থাকলে, কিন্তু মাহি ভাই থাকার ফলে যেটা হয়েছে যে আমরা গ্লেসিয়ার দেখে বিস্মিত হচ্ছি, আবার গ্লেসিয়ারকে চিনতেও পারছি কিছুটা হলেও। এই যে গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছেন, জি স্যার, এটাকে আইসফলও বলা হয়, আবার পপকর্ন গ্লেশিয়ার বলা হয়। হ্যাঁ, দেখতে পপকর্নের মতো লাগে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা আইসফল, মানে খুম্বু আইসফল যেরকম, হ্যাঁ, 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 মানে ভাঙা ভাঙা ভাঙা, হ্যাঁ, হ্যাঁ, এটাও ঠিক একই রকম। এক্স্যাক্টলি। সো দারুণ ব্যাপার, দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এবং ওইটা থেকেই পানি গলে গলে নিচে একটা এই লেক যে, রয়েছে, হ্যাঁ। ওই পাশে বড় একটা লেক, সেখান থেকে এইখানে পানিগুলো পাহাড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, তারপর নিচে গিয়ে আবার পানিগুলো নদীর সাথে মিশে যাচ্ছে। দাদা ওই এখানে গোসল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। गुड मॉर्निंग लखपत जी। गुड मॉर्निंग बॉस। ये तो लेक है, हाँ लेक है। वो ग्लेशियर से यस, बर्फ गला पानी है। ये ऊपर से आया नदी हुए है। इसका पहाड़ के पीछे है। लेक है। खांची तेसो बोल के लेक। क्या नाम है? खांची तेसो। बहुत अच्छा पानी है। हाँ लेक है। ये वो बर्फ नहा का सकते हैं इधर? पानी- ना नहीं सकते ठंड से। ठंडा एकदम ना, बर्फ ठंडा पानी पूरा ब्लड जो है ना जाम हो जाएगा नहाएगा तो ठंड से। एकदम एकदम। हाँ, इट्स ब्यूटीफुल, इट्स नाइस, इट्स अमेजिंग, इट्स কি বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস। বাংলাতেও ইংরেজিতেও নাই। এই হচ্ছে সেই গ্লেসিয়ারটা যেটা পানি গলে, বরফ গলে এই পানিটা বেয়ে আসছে। ये ऊपर से आया नदी का पानी है হ্যাঁ, और ये जो पीछे है, इसका नीचे वो क्या लेक है खांची तेसो बोल ये के। ग्लेशियर्स है ना, हाँ खंजी तेसो। मीनिंग क्या है? वो उसका ये जो पहाड़ का नाम है ना, उसी का पानी पिघल के आया ना, उसी का नाम से। उसी का नाम से ये तेसो। लेक का, नदी का नाम है खंजी तेसो। আর খঞ্জি তেসো, আর এই হচ্ছে লাকপাজি আর আমি। অভ্যন্তরে যে জায়গা পর্যন্ত আমরা এসেছি, প্রায় 5000 মিটার, এখানে দেখেন প্রকৃতির পরতে পরতে বিস্ময়। এই যে উত্তাল ঝর্ণা বয়ে যাচ্ছে, কত দূর থেকে বয়ে এসছে, এগুলো সব বরফ গলা পানি, বরফ গলা জল। আবার এই দিকে দেখেন সেই পপকর্ন গ্লেসিয়ার, এইদিকে পাহাড়, এবং এখানে আমরা যে হাঁটছি, হাঁটার পথের পাশে খাঁজে খাঁজে বরফ জমে আছে, এবং এই বরফগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, মানে বরফে পা পিছলে পড়ার সম্ভাবনা খুব বেশি। এই যে আমাদের অভিযাত্রীরা যাচ্ছে, ক্রমশ উপরের দিকে উঠছে। এখানে স্নো লাইন শুরু হয়েছে। এখন আমাদের চলার পথ এরকম পাহাড়ের কিনার দিয়ে বরফের ভেতর দিয়ে চলার পথ। চলার পথে বরফ তেমন জমেনি, যেহেতু মানুষের যথেষ্ট চলাফেরা আছে। আর I don't care too much for money. Money can buy me love, can buy me love. Oh, oh, no, 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 can buy me love. Oh भाई, तुम नहीं, बीटल्स कहते जे तुम हाराई।
এই সেই নদী যেটা আমাদের সাথে বয়ে চলেছে, নাম না জানা নদী। এই নদীর নাম এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই। এই দেখেন আমাদের রাস্তা, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পার হয়ে দারুণ অ্যাডভেঞ্চার করতে করতে আমরা চলেছি এই নদীর গাতে। হ্যাঁ, বামে চলে আসুন, বামে বামে বামে। এখন আমাদের পথের হচ্ছে এই অবস্থা, ক্রমশ বরফে পথ ঢেকে যাচ্ছে। আলাদা করা যাবে না একটু পরে, বরফের মধ্যেই হাঁটতে হবে। আমরা সেই 7:30টার সময় বের হয়ে এখন প্রায় 10:30, ঘন্টা 3 অলরেডি ট্রেকিং করে ফেলেছি। আরও ঘন্টা 2 হয়তো লাগবে আমাদের খাড়ে পৌঁছতে। এই যে ট্রেকিং করতে করতে এখন 11টা প্রায় বাজে। আমরা চলে এসেছি পাঁচপোখরি হোটেল অ্যান্ড লজ। এখানে আমরা একটা টি ব্রেক নিচ্ছি, আর যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ব্রেক করিয়ে দিচ্ছে আমাদের মাইন্ড, বডি, সোল সব কিছুকে, সেটা হচ্ছে এই ব্যাপারগুলো। এই যে কিছুক্ষণ আগে আমরা নিচে একটু ব্রেক নিলাম, তারপরে এই খাড়া উঠছি। ওই আমাদের ব্রেক পয়েন্ট ছিল, সেখান থেকে এই খাড়া পাহাড়টা আমাদের বেয়ে উঠতে হচ্ছে। এরপরে আরেকটা খাড়া পাহাড় আছে, তারপরে আমরা গন্তব্যে পৌঁছাবো। গন্তব্য কোথায়? খারে খাড়ে 5000 ফিট 5000 মিটার। আজকের যাত্রার প্রায় শেষ অংশে আমরা পৌঁছেছি, আর হয়তো ঘন্টাখানেক 45 মিনিটস লাগবে এরকমই মনে হচ্ছে ব্যাপারটা। আর দেখেন আমরা কোথায় এসে পৌঁছেছি, পাহাড় আর বরফের রাজ্য। একটু আগে এটা বেশ কঠিন রক ফেস পার হয়ে আমরা এলাম, এখন আবার পথ ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। প্রবাস সাবধান, বাতাস ধাক্কা দিবে, স্লাইড নাও। গুড আফটারনুন। আমরা আজকে কি যেন জায়গাটার নাম খাড়ে এসে পৌঁছেছি দুপুরে 1টায়। দারুণ একটা আমাদের থাকার জায়গা, লজ বা টি হাউস যাই বলেন, খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে। এবং এটাই কিন্তু শেষ লজ, এরপরে আমরা হাই ক্যাম্পে যে থাকবো সেটা ক্যাম্প করে থাকবো তাঁবুতে। আর এই লজটা দারুণ পছন্দ হয়েছে। এখান থেকে আমাদের যে সামিটের জন্য যেসব জিনিসপত্রগুলো সেগুলো আমরা এখান থেকেই সংগ্রহ করব, এবং এখান থেকে আমাদের সামিট অভিযান শুরু হবে। আর আপনাদেরকে এই লজের আশপাশটা একটু দেখি। বোতলে দাবি করার মতো টোনে কথা এই যে দেখুন, লজে বসে আমরা কি সব দৃশ্য দেখছি। ভাই আমারটা কোন ব্র্যান্ডের তাহলে? নামো। ওই যে ইয়া পাখি দেখছেন? হ্যাঁ নামো বেটা, নিরাপদে নামো। চলেন ওইখানে একটা মুরগি ধরে খাই। হ্যাঁ खाएगा চলেন। মুরগি বিলেগা। मिलेगा, नेशनल पार्क जो है ना ऐसे करके ले जाएगा। কি দারুণ পাখি, কি পাখি এগুলো নাম জানি না। এক ঝাঁক পাখি পাহাড়ের গায়ে।
দারুণ চমক আজকে। আজকে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাবো। আলু ভর্তা করব পেঁয়াজ দিয়ে। এটা এখানে ওই যে যেটা কাঁচামরিচ বলে যে বস্তুটি পাওয়া যায় পাহাড়ে সেটি, আর এই যে এখানে আলু ভর্তা হচ্ছে এবং সর্ষে তেল আছে আমাদের সাথে। আমরা আছি খাড়ে। আজকে আমরা এসেছি দুপুরে লাঞ্চের আগে 1টার দিকে। আমরা এখানে থাকবো আজকে রাত্রে, তো অবশ্যই কালকে আমরা সারাদিন থাকবো এখানে, কালকে রাত্রে থাকবো। কালকে পরশুদিন ভোরবেলা এখান থেকে আমাদের সামিট পুশ শুরু হবে এবং কালকে আমাদের অনেকগুলো ব্যাপার আছে। আমাদের শেরপারা আসবেন, আমাদেরকে কিছু ট্রেনিং দিবেন, সব মিলিয়ে কালকের দিনটা ব্যস্ত থাকবো আমরা সবাই মিলে আলু ভর্তা টেস্ট করছি। ওনারা দুইজন হচ্ছেন স্কটিশ, এইখানে এনারা দুজন হচ্ছেন রাশিয়ান। আলু ভর্তা উৎসব চলছে আমাদের আজকে। উনি হচ্ছেন পল, শি ইজ ইভা। ইভা, হ্যালো ইভা, হাউ ওয়াজ দ্য আলু ভর্তা? Very good. You like it? Delicious. Yeah. That was it's too spicy for me, but it's tasty. উনি রাশিয়ান। ওকে ফাইন। এরপরে আমরা সবাই অবশ্য বাঙালি। দুজন আমাদের তো নেপালি ভাই ভি হ্যায়। नेपाली जंक्शन कैसा लगा? बहुत अच्छा लगा না? থ্যাংক ইউ। আপকো কি করতেছেন ভাই? আমি একদম পিওর বাঙালি স্টাইলে ডিম ভর্তা করতেছি। ডিম, কাঁচামরিচ, সরি কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ, অল্প একটু সরিষার তেল, এই 5000 মিটার উপরে, আর এই যে লবণ, এই দিয়ে আমরা ডিম ভর্তা অভিযান চালাচ্ছি। ये जो आलू भत्ता एंड देन आफ्टर डिम জোস। बाप रे बॉस कैन यू स्मेल আলু ভর্তা। ओके আলু ভর্তা, ডিম ভর্তা, ধোয়া গরম ডাল, গরম ভাত, ओके ইয়াম। ओके পুরো বাংলাদেশি খাবার খাচ্ছি আজকে আমরা, একদম টিপিক্যাল, সাথে আবার কাঁচা পেঁয়াজ। कच्चा प्याज ओके আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, গরম ভাত খাওয়ার মাধ্যমে আমাদের কি দারুণ দিন শেষ হলো, কি পাখি পর্ব এগুলো? 7 নাম জানি না। শেষ হলো।